ওকে, গত ক্লাসে আমরা আমাদের পেজ এটা তৈরি করা দেখেছি। সো পেজের কিছু কমন যে সেটিংগুলো আছে সেগুলো আমরা ঠিক করেছি, ঠিক আছে, যেগুলো আমাদের লাগবেই। পেজ সেটআপ, পেজ ডিটেলস, এই দুটো জিনিস অবশ্যই লাগবে। আর বাকিগুলো আপনারা জানেন, এগুলো রিলস, পোস্ট হচ্ছে, এগুলো দেখানো তো আহামরি কিছু না। তো একটা পেজ যখন হবে তখন আপনারা আপনাদের ফলো দেখে, এখানে ফেসবুক কিন্তু আমাদেরকে রেকমেন্ড করতেছে, দেখেন আমাদের ইনভাইটদেরকে, আমাদের ফলোয়ারদেরকে ইনভাইট করতে। আচ্ছা, এরপর হচ্ছে লাইক অ্যাড দিতে, এরপর একটা রিল শেয়ার করতে, মানে এটা হচ্ছে রেকমেন্ডেশন, ফেসবুকের নিয়ম মানা আর কি। তো ফেসবুকের নিয়ম মানলে সুবিধা আছে, এতে পেজের গ্রোথ বাড়ে। হ্যাঁ, তো এগুলো অবশ্যই করবেন আপনারা। হ্যাঁ, আর ডেলি অন্তত একটা পেজে মিনিমাম দৈনিক 3 থেকে 4টা পোস্ট করতে হয়। আর একটা পোস্টের ডিস্টেন্স হতো 4 মিনিট পর পর, কয় মিনিট, আর 4 ঘন্টা পর পর। মানে 1 ঘন্টার ভিতরে 2টা পোস্ট করা যাবে না, 4 ঘন্টা পর পর পোস্ট করলে পেজের পোস্টের রিচটা ভালো থাকে। এখন যদি আমরা এখন একটা পোস্ট করলেন, আবার 1 ঘন্টা পরে আবার করলেন, তাতে পোস্ট ভালো হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের করণীয় কি? আমাদের পেজের প্রথম হচ্ছে যে আমাদের পেজটাকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। তো পেজের সেটিংগুলো ঠিক করলাম, লোগো দিলাম, কভার ফটো দিলাম, ঠিক আছে, মোটামুটি হয়ে গেল। এখন আমাদের পেজের এই জিনিস ফলোয়ার নাই, মাত্র 10 জন। এই 10 জন এই 10 জন আপনারাই, মানে আপনারা যারা এখন আছেন আপনাদের মধ্যেই কেউ হবে। তো এখন 10 জন হলে তো হবে না, আমার এখানে ধরেন মিনিমাম 20,000 ফলোয়ার চাই। আমি কত চাই? 20,000, 30,000 এরকম ফলোয়ার চাই। তাহলে এখন শুরুতে 20,000, 30,000 সবাই হয়তো করতে পারে না। এই জন্য আমি সাজেস্ট করি আপনি শুরুতে 5 থেকে 10,000 নিয়ে আসেন। এরপর আপনার আবার বাজেট আসলে তখন আপনি আবার নিয়েন, ঠিক আছে। কারণ ফেক ফলোয়ার আনলে আপনি $100 দিয়ে মিনিমাম 50,000, 40 থেকে 50,000 ফলোয়ার নিয়ে আসতে পারবেন। তা আমরা তো ফেক ফলোয়ার আনবো না, আমরা আনবো রিয়েল। কারণ এই এই যে রিয়েল আনার পিছনে আরও একটা রহস্য আছে, সেটা কি? সেটা হচ্ছে ফেসবুক কিন্তু আমার সব কিছু ট্র্যাক করবে। এখন আমি যখন ফলোয়ার নিয়ে আসতেছি যে টপিকের উপর, আমার বিজনেসটা হচ্ছে আরেকটা টপিকের উপর, তখন এই যে একটা মিসগাইড হচ্ছে, ফেসবুকের অ্যালগোরিদম আমাকে একভাবে বুঝে নিচ্ছে, একবার আরেকবার অন্য সময় আবার অন্যভাবে বুঝে নিচ্ছে। ব্যাপারটা যদি এভাবে বলি, যে কোনো জিনিসকে ইন্ট্রোডিউস করতে হয়, পরিচিতি করতে হয়। এখন যার সাথে যার সম্পর্ক ভালো, যে যার সাথে যত বেশি জানে তাকে চেনা তত সহজ, তার সম্পর্কে বলা তত সহজ। তাহলে ফেসবুককে আমি আমাদের পেজ সম্পর্কে, আমাদের বিজনেস সম্পর্কে যত বেশি তুলে ধরতে পারবো, ফেসবুকের কাছে তত বেশি আমরা কি পাবো? রেকমেন্ডেশন পাবো, এবং অর্গানিক গ্রোথ পাবো, এবং মানে পেজের রিচটাও ভালো থাকবে। তো এখন যদি আমরা একবার ফলোয়ার নিয়ে আসি একরকম, পরে মার্কেটিং আরেক রকম, পরে অ্যাড দিয়ে আরেক রকম, এভাবে কি হচ্ছে? একটা পাঁচমিশালি হয়ে যাচ্ছে। তো এই শুরুতে এটা হওয়া ঠিক না। আপনি পাঁচমিশালি ব্যবসা পরে করেন, আপনি পরে আমজামও বেচেন, কোনো সমস্যা নাই, কিন্তু ফার্স্ট টাইম আপনাকে স্পেসিফিক একটা টপিক নিয়ে আপনাকে আগাতে হবে। তো ফেসবুক যখন আপনার আপনার ফলোয়ার, কোন ধরনের ফলোয়ার আছে সেটা বুঝলো, কোন ধরনের কন্টেন্ট নিয়ে আপনি পোস্ট করেন সেটাও বুঝলো, এবার কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাড দিচ্ছেন সেটাও বুঝলো, তখন সবগুলো একটা সিমিলারিটি থাকতে হবে, সবগুলোকে একটা একটা চেইন, ঠিক আছে। তখনই বেটার, তখনই ফেসবুক আমাদের রেজাল্ট, আমরা অ্যাড দিলে ভালো আউটপুটও ইনশাল্লাহ পাবো। অনেকে বলে না যে অ্যাড দিলেও সেল পাওয়া যায় না বেশি একটা, কেন? কারণ তার সব কিছু অগোছানো, মানে বিপরীতমুখী হয়েছে। তো এখন ফেসবুক অপটিমাইজ করতে পারলো না পেজটাকে, কারণ পেজটাকে অপটিমাইজ করতে হবে। এখন ফেসবুক কীভাবে অপটিমাইজ করবে? যখন আমি এক একবার এক এক তথ্য দিচ্ছি, এক একবার এক এক ধরনের কন্টেন্ট ফলো নিয়ে আসতেছি, তখন আমার এটা ব্যারাডিজ হয়ে যাচ্ছে। এই জন্য নতুন যে কোনো বিজনেসে শুরুতে ব্যারাডিজ হওয়াটা কি নয়, কোনোভাবেই উত্তম নয়। শুরুটা হবে একটা ওয়েতে, এটা মাথায় রাখবেন সবসময়। আর এইটাই কিন্তু রিয়েল লাইফ স্ট্র্যাটেজি, এবং এটা প্রোভেন। এটা আমি আমার ব্যক্তিগত বিজনেস, সবগুলো বিজনেসে আমি এভাবে অ্যাপ্লাই করি। পরবর্তীতে বিজনেস যখন বড় হয়ে যায় তখন আপনি মাল্টি সেক্টরে মুভ করতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আর ওকে, তো আমরা বিজনেসটা করার জন্য আমরা আসলে প্রথমত আমাদের কি করতে হবে? এখন আমাদের ফলোয়ার বাড়াতে হবে। ওকে, ওকে, ফেসবুক পেজ ডেভেলপমেন্ট। ওকে, তো প্রথম হচ্ছে যে পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট, সেটা আমরা করেছি। পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজ, সেটাও আমরা করেছি। এবার হচ্ছে
আমরা ফেসবুক পেজ ফলোয়ার, কি ফলোয়ার, টার্গেটেড ফলোয়ার নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, এবং এরপর হচ্ছে ফেসবুক পেজ পোস্ট ডেইলি 4 টাইমস। ওকে, মিনিমাম দৈনিক 4 বার। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করতে হবে, এখন আমরা এটা শুরু করবো, এগুলো তো আমরা করতে পারবো, স্বাভাবিক, সমস্যা নাই, এটা এখন আমরা করব। এখন ফলোয়ার কেন আনবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আপনার দোকান, এটা কোনো ফিজিক্যাল দোকান না, এটা হচ্ছে অনলাইন দোকান। অতএব অনলাইন দোকানদার মানুষ যখন আসে, তখন মানুষ প্রথমে পেজটা ভিজিট করে দেখে এই পেজটা আসলে রিয়েল কিনা। তো যেহেতু অনলাইন প্ল্যাটফর্মটার মধ্যে অনেক ধোঁকাবাজিরও বিষয় থাকে, তো এই জন্য মানুষ আগে প্রথম পেজে ভিজিট করে যাচাই করে, যখন দেখে যে এই পেজের ফলোয়ার অনেক 20,000, 30,000, 50,000 ফলোয়ার আছে, তখন একটা প্রথম দেখে একটা পজিটিভ চলে আসে। এরপর অনেকে রিভিউ চেক করে, অনেকে আবার এঙ্গেজমেন্টগুলো দেখে, কাস্টমারদের কমেন্ট দেখে ইত্যাদি, এগুলোও কিন্তু দেখে। তো যে কাস্টমার যত স্মার্ট, সে তত বেশি চেক করে, এটা মাথায় রাখবেন। যে কাস্টমার কি যত বেশি স্মার্ট, মানে টেকনোলজি বুঝে, সে তত বেশি চেক করবে। তো যখন এগুলো দেখবে, তখন সবগুলো ঠিক আছে, তখন সে কিন্তু আপনার থেকে প্রোডাক্ট কেনার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে, এখন নেগেটিভ যদি বলি, যে আসার পর দেখলো 1-2 হাজার ফলোয়ার, পেজে ঠিকমতো পোস্ট নাই, কাস্টমারের কোনো এঙ্গেজমেন্ট নাই, রিভিউ নাই, কিছু নাই, তখন কি হয়ে যায়, তখন আপনার সমস্যা হয়ে যায় যে না, এখান থেকে কেনা যাবে না। তাহলে আমরা ঠিক যেভাবে করলে কাস্টমার পজিটিভ তৈরি করা যায়, কাস্টমার ট্রাস্ট তৈরি করা যায়, কাস্টমার গ্রহণযোগ্যতা তৈরি করা যায়, সেভাবে আমরা আগাবো। এখন একটা বিষয় হচ্ছে আপনাদের রিভিউর যে বিষয়টা, আপনাদের নতুন বিজনেস, তাহলে আপনাদের যদি কিছু ফলোয়ার থাকে, ধরুন 10,000, ধরে নিলাম 10,000 ফলোয়ার আপনারা নিয়ে আসলেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের রিভিউর ব্যবস্থা কি? আমাদের প্রোডাক্ট যেহেতু আপনারা বেচবেন, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলোর যে রিভিউ মানুষ আমাদেরকে দিয়েছে আগে, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, ইনশাআল্লাহ দিয়ে দিব, কারণ সেগুলো আপনি তো সেম আমাদেরগুলোই আপনি মার্কেটিং করতেছেন, তো আমাদের রিভিউগুলো যদি আপনাকে অনুমতি দিয়ে দিই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা অনুমতি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো রিভিউ আছে, অনেক রিভিউ আছে, কাস্টমার যে প্রোডাক্ট কিনছে তারা খুশি হয়েছে, সেগুলো আমাদের পেজে, আমাদেরকে ইনবক্সে মেসেজ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছে, খুব সন্তুষ্টি জানাইছে। তো সেগুলো আমরা আপনাদের স্ক্রিনশট করে রেখে দিয়েছি, সেগুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তখন মাঝে মধ্যে সেই রিভিউ পোস্টগুলো আপনারা মার্কেটিং করবেন, তখন সেগুলো একটা গ্রহণযোগ্যতা আসবে, কারণ রিভিউ কিন্তু চাই, এটাকে বলে সোশ্যাল প্রুফ। এটা কি বলে? সোশ্যাল প্রুফ। ওকে, সবাই কি বুঝতে পারছেন? অনেকেই দেরিতে আসে তো লাভ নাই। সবাই কি বুঝতে পারছেন? গুড। তো ক্লাস টাইমলি আসতে হবে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, টাইম মতো আসা, টাইম মতো যাওয়া। আচ্ছা, তো ফলোয়ার আমাদের কি করতে হবে? আমাদের এখন টার্গেট হচ্ছে 10 থেকে 20,000 ফলোয়ার নিয়ে আসা। আচ্ছা, এখন একটা বিষয়, মার্কেটিং শুরু করার আগে আমি কিছু স্ট্র্যাটেজি আলোচনা করব। সেটা হলো, আমরা মার্কেটিং দুইভাবে করি, একটা হচ্ছে অফলাইন মার্কেটিং, আরটা কি ভার্সেস অনলাইন মার্কেটিং। তো অফলাইনে যখন মার্কেটিং করা হয়, তখন কিন্তু সরাসরি কেউ না কেউ আপনাকে গাইড করবে। ধরুন আপনি একটা কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ, তো আপনাকে আপনার বস কি করবে, আপনাকে মার্কেটিং করার জন্য বিভিন্ন এলাকায় পাঠাবে। ঠিক আছে, ধরুন গুলশানে পাঠাবে, তাহলে গুলশান কোথায় পাঠাবে সব কিছু সে বলে দিবে, এবং প্রোডাক্ট দিয়ে দিবে, সাথে প্রোডাক্টের সাপোর্ট যা যা লাগে সব কিছু দিয়ে পাঠিয়ে দেবে, আপনি সেখানে গিয়ে মানুষের কাছে মার্কেটিং করবেন। এখন ধরেন আপনি যদি কন্ডেন্স মিল্ক বিক্রি করেন, কন্ডেন্স মিল্ক, তাহলে আপনি কার কাছে যাবেন? বিভিন্ন চা দোকানে যাবেন। আপনি কন্ডেন্স মিল্কের জন্য কোনো ধরেন 5 স্টার হোটেলে যাবেন না, তাই না? যেখানে যে জিনিসটা বিক্রি হয় সেখানেই যেতে হবে আপনাকে। তাহলে সেই এলাকায় গুলশানে গিয়ে যেখানে চা দোকান আছে সেখানে ঘুরে ঘুরে দেখলেন, এবং ঘুরে ঘুরে খুঁজে সেই সমস্ত দোকানে গিয়ে আপনি যখন অফার করবেন যে আমাদের কন্ডেন্স মিল্ক আছে, তখন তারা কিন্তু কিনবে। তার মানে ব্যবসার মূলই হচ্ছে টার্গেট কাস্টমার। অর্থাৎ যার যেটা দরকার, তার কাছে যদি আমি আমার সেই জিনিসটা উপস্থাপন করতে পারি, তাহলে সবাই না কিনলেও অনেকেই কিনে ফেলবে। তো অনলাইনের ক্ষেত্রেও ঠিক তার ব্যতিক্রম নয়। অনলাইনেও ঠিক আমাদেরকে মার্কেটিং করতে হলে এরকম টার্গেট মার্কেটিং করতে হবে। এখন অফলাইনে তো আমরা একজনকে গাইড করতে পারি, সরাসরি মুখ দিয়ে বলতে পারি যে আপনি ওইখানে যাবেন, আপনি অমুক এলাকায় যাবেন, অমুকের কাছে যাবেন ইত্যাদি। কিন্তু অনলাইনে তো কার কাছে বলবো আমরা? তো অনলাইনে যখন আমরা মার্কেটিং করব, কোন প্ল্যাটফর্মে মার্কেটিং করব?
ফেসবুক প্ল্যাটফর্ম। আমরা শুরু করবো ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। হ্যাঁ, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমরা কি করব, মার্কেটিং শুরু করব। ওকে, তো এখন যেটা ফেসবুক প্ল্যাটফর্মে মার্কেটিং শুরু। ওকে, তাহলে ফেসবুকে দুইভাবে মার্কেটিং করা হয়। একটা হচ্ছে মার্কেটিং মেথড। ওকে, মার্কেটিং মেথড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। ওকে, তো ফ্রিতে মার্কেটিং করা যায় কোথায় কোথায়, যেমন ফেসবুক প্রোফাইল। আপনার নিজের প্রোফাইলে আপনি চাইলে ফ্রিতে মার্কেটিং করতে পারেন। যেমন ধরুন আপনি নিজের ওয়ালে যদি একটা পোস্ট করে, টাকা দিতে হবে না। এরপরে ফ্রিতে মার্কেটিং করা যায় ফেসবুক পেজে, এরপরে ফেসবুক গ্রুপে, এরপরে ফেসবুক মার্কেট প্লেস, এরপর হচ্ছে ফেসবুক শপ। যদিও সব বাংলাদেশে অ্যালাউ না, বাংলাদেশ থেকে এটা রিমুভ করে দেওয়া হচ্ছে, তারপরেও বিদেশে করা যায়। তো সেই সাপেক্ষে লিখলাম আর কি। তাহলে এইগুলো হচ্ছে ফেসবুকের ফ্রি মার্কেটিং মেথড প্ল্যাটফর্ম, যে আমরা এইগুলোতে ফেসবুকের পোস্টে, ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে। এখন ফেসবুক পেজে যদি কেন পোস্ট করে লাভ, কারণ পেজ যদি ধরুন 10-20 হাজার ফলোয়ার থাকে, তাহলে আপনার পোস্টগুলো কিন্তু ওইখানে ওই ফলোয়ারদের মধ্যে অনেকেই দেখবে। এটাই মূলত লাভ। আপনাকে তখন টাকা দিতে হচ্ছে না ফেসবুকে, ফ্রিতে তারা দেবে, যেহেতু আপনার নেটওয়ার্কে তারা চলে আসছে। এখন যতদিন তারা আপনার নেটওয়ার্কে থাকবে, আপনার পেজে কানেক্ট থাকবে, ততদিন আপনার পোস্ট করতে থাকলে ওনাদের কাছে যাবে, যদি ওনারা ফেসবুকে অ্যাক্টিভ থাকে তখন। একই রকম ফেসবুক মার্কেট প্লেস একটা বাজার আছে, ফ্রি প্ল্যাটফর্ম, এখানেও প্রোডাক্ট আপলোড করে আপনি মার্কেটিং করতে পারবেন। আবার পেইড প্ল্যাটফর্ম হচ্ছে কোথায়, প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক পেজ। শুধু ফেসবুক পেজেই আপনি পেইড মার্কেটিং করতে পারবেন। ফেসবুক গ্রুপ বা প্রোফাইল এগুলো এখনও পেইড মার্কেটিংটা আসে নাই। ঠিক আছে, শুধু ফেসবুক পেজেই পেইড মার্কেটিং করা যায়। এখন প্রশ্ন হচ্ছে মার্কেটিং ফ্রিতে করলে লাভ কি, পেইডে করলে লাভ কি? ফ্রিতে মার্কেটিং করলে বেশি পরিমাণ মানুষের কাছে মার্কেটিং করা যায় না। আপনার নেটওয়ার্কে যেই পরিমাণ কাস্টমার থাকবে, আপনি ওই পরিমাণ মানুষের কাছেও যেতে পারবেন না। ধরুন আপনার পেজে 1 লক্ষ ফলোয়ার আছে, এখন এই পোস্টটা যদি যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে, তত বেশি মানুষের কাছে যাবে। এখন দেখা যায় যে স্বাভাবিকভাবে 1 লক্ষ ফলোয়ার থাকলে স্বাভাবিকভাবে দেখা যায় যে 2-4-5 হাজার লোকের কাছে গিয়ে শেষ, সবার 1 লক্ষের কাছে যায় না। কিন্তু কারণ ফ্রিতে তখনই ভালো যাবে যখন আপনার ফলোয়ারদের এঙ্গেজমেন্ট বাড়বে। একটা পোস্ট যত বেশি ভাইরাল হবে, সে তত বেশি রিচ হবে, তত বেশি মানুষের কাছে যাবে। এখন এটা কোনো এঙ্গেজমেন্ট নাই, লাইক নাই, কমেন্ট নাই, তখন এটা অল্প একটু গিয়েই থেমে যাবে। মানে গাড়িতে তেল না থাকার মতো আর কি, বুঝেন নাই? তেল না থাকলে যেমন অল্প একটু গিয়ে বন্ধ হয়ে যায়, ঠিক তাই। আর পেইড মার্কেটিং হচ্ছে আপনি যত দূর পর্যন্ত নিতে চান আপনার বিজ্ঞাপনটাকে, তত দূর পর্যন্ত যাবে। আপনি 1 লাখ মানুষের কাছে দেখাতে চান, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি আপনি পারবেন। পেইডটা হচ্ছে এটাই। মানে পেইডের জন্য ফেসবুকের কোনো মার্কেটিং কোনো সীমাবদ্ধতা, মানে কোনো বাধা রাখে না। কিন্তু ফ্রিতে বাধা আছে। কি বাধা? যদি কাস্টমার আপনার পোস্টগুলোকে রেসপন্স না করে, তাহলে ফেসবুক অ্যালগরিদম কী করবে না, এটা মানুষকে বেশি একটা দেখাবে না। তার মানে আমার ফলোয়ার যদি অ্যাক্টিভ ফলোয়ার হয়, আমার ফলোয়ারগুলো যদি টার্গেটেড ফলোয়ার হয়, তাহলে আমার প্রত্যেকটা পোস্টে এঙ্গেজমেন্ট ভালো আসবে। এতে একটা কাস্টমার যদি একটা লাইক দেয়, অন্তত দেখা গেছে মানে অসংখ্য লোকের কাছে যাবে। এভাবে যত বেশি লাইক কমেন্ট আসবে, তত বেশি মানুষের কাছে যাবে। এভাবে চলতেই থাকবে। ঠিক আছে, তো এখন আমরা তো সবাই তো সেলিব্রিটি না, বা সবার পেজ তো এত পাওয়ারফুল হয় নাই, এত লক্ষ লক্ষ ফলোয়ারও নাই যে আমি পোস্ট করলে লক্ষ লক্ষ মানুষের কাছে যাবে। তো এই জন্য আমাদের ফ্রি মার্কেটিংয়ের পাশাপাশি পেইড দুইটাই রাখতে হবে। ঠিক আছে, ফ্রি মার্কেটিংয়ের পাশাপাশি আমাদেরকে পেইড মার্কেটিংও রাখতে হবে, যাতে আমি আমার পেজের বাইরের কাস্টমারদের কাছেও মার্কেটিং করতে পারি। একটা বিষয় খেয়াল করেন, আপনার যদি 10,000 ফলোয়ার থাকে, তাহলে আপনি মার্কেটিং করলে শুধু ওই মানুষগুলোর কাছে যাবে সর্বোচ্চ, এর বেশি যাবে না। তাহলে আপনি কি শুধু 10,000 কাছে মার্কেটিং করবেন? বাংলাদেশে কি আর কাস্টমার নাই? অবশ্যই কাস্টমার আছে। মানে আপনার বাংলাদেশের টোটাল কাস্টমারের 1 মানে 1% তো দূরের কথা, এটাতে কয়েক হাজার ভাগ করলেও তার মানে সমান হবে না। তাহলে আমাদের নেটওয়ার্ক যখন বড়, একটা পেজ যত বেশি ফলোয়ার, তার নেটওয়ার্ক তত বড়। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, এরকম বহুত পেজ আছে যাদের ফলোয়ার অনেক হাই, তো তাদের নেটওয়ার্কও তত বড়। তো এই জন্য আমরা কি করব, আমরা আমাদের নেটওয়ার্কও মার্কেটিং করব, নেটওয়ার্ক ডেভেলপ করব, পাশাপাশি আমাদের আউট অফ নেটওয়ার্ক, যারা আমাদের নেটওয়ার্ক কানেক্ট না, আমাদের পেজে কানেক্ট না, তাদের কাছেও মার্কেটিং করব। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় আর কি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পেজ ফলোয়ার। ঠিক আছে, পেজ ফলোয়ার আনার জন্য আমাদের ফেসবুক পেজ
প্রমোট করতে হবে। প্রমোটের মাধ্যমে ফেসবুক কি আনা যায়, ফলোয়ার আনা যায়। ফেসবুকের বেসিক মার্কেটিং হচ্ছে ফেসবুক পেজ প্রমোট অ্যান্ড বুস্ট, মানে এগুলো হচ্ছে বেসিক লেভেলের মার্কেটিং, এগুলো অ্যাডভান্স লেভেলের না। তো আমাদের সব বেশিরভাগ মানুষ বুস্টটাই বেশি বুঝে, মানে বুস্ট শব্দটাই সাথে পরিচিত, কিন্তু আসলে বুস্ট একেবারে নর্মাল জিনিস, এটা দিয়ে ভালো রেজাল্টও আসে না। এই বুস্ট করে মার্কেটিং করলে ভালো রেজাল্ট আসে না, কারণ এটা বেসিক লেভেলের জিনিস। অ্যাডভান্স লেভেলেরগুলোই আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? তো তারপরেও আমরা এগুলোর নলেজ নিব, কারণ মানে বেসিক জিনিসটা জানলে তো আমরা অ্যাডভান্সের দিকে জিনিসগুলো জানবো, ওকে? তো ফেসবুকে যখন আমরা মার্কেটিং করব তখন আমাদের ফিজিক্যাল মার্কেটিং কথা আবার চলে আসি। অফলাইনে যখন মার্কেটিং করি ফিজিক্যালি, তখন আমরা একজন গাইডার থাকে বা একজন ইনস্ট্রাক্টর থাকে, একজন বস থাকে, যিনি আমাকে গাইড করবে, আমি মার্কেটিং করবো। তখন ফেসবুকে যখন আমি মার্কেটিং করবো, তাহলে আমাকে কে, আমি কাকে, মানে আমার নির্দেশনা কে আসলে? অ্যাকচুয়ালি আপনার নির্দেশনা আপনি বা আপনাকে কোনো যে কেউ কারো হেল্প নিতে পারবেন, কিন্তু আপনার এমপ্লয়ি হয়ে যাবে কে? আমরা যখন ফেসবুকে অ্যাড দিই তখন আমরা হয়ে যাই মালিক, বা আমরা হয়ে যাই মানে বস। ফেসবুক হয়ে যায় আমাদের কর্মচারী। ফেসবুক কি হয়ে যায়, কারণ এত বড় প্ল্যাটফর্ম, কিন্তু তাকে টাকা যখন দিচ্ছি তখন সে আমার কর্মচারী হয়ে যাচ্ছে। কারণ ফেসবুকের ইনকাম সোর্স কিন্তু এইটাই, এই যে ফেসবুকের মার্কেটিং করেই ফেসবুক কিন্তু এত কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, এত আর অন্য কোনো ইনকাম সোর্স নাই। তাহলে আমরা যখন তাকে তার প্ল্যাটফর্মে অ্যাড দিচ্ছি তখন কি হচ্ছে, তখন সে আমার একজন কর্মচারীর মতোই হয়ে যাচ্ছে। আমি তাকে যে নির্দেশনা দিব সে সেই অনুযায়ী আমার কাস্টমার দেবে, ঠিক আছে? একজন মানুষ, একজন ফিজিক্যাল একজন এমপ্লয়িকে যেমন তার সিনিয়র যে দিক নির্দেশনা দিবে, তিনি সেখানে গিয়ে মার্কেটিং করবেন। ঠিক একই রকমভাবে অনলাইন প্ল্যাটফর্মে যখন আমরা মার্কেটিং করব, আমরা ফেসবুকে যেভাবে অর্ডার করব ফেসবুক সেই অনুযায়ী কাজ করবে। অর্থাৎ আমার কন্টেন্ট, আমার মার্কেটিং গাইডলাইন, আমার টার্গেটিং ইত্যাদির উপর ডিপেন্ড করবে। ফেসবুক নিজের থেকে করবে না, ফেসবুক আমারটাও উপযোগী করবে। এখন আমি যেভাবে তাকে আমি যেভাবে তাকে বুঝাবো, যেভাবে তাকে দেখাবো, যেভাবে তার মধ্যে আমার জিনিসগুলো রাখবো, কন্টেন্টগুলো রাখবো, ঠিক সেভাবেই সে কাজ করবে। অ্যান্ড আমি যদি ভুল করি সেটা সেই অনুযায়ী ওই ভুল অনুযায়ী কাজ করবে। আমি যদি সঠিক করি তাহলে সে সঠিক অনুযায়ী কাজ করবে, ঠিক আছে? তো ওকে, এখন আমরা প্রথমত বুস্ট করব, প্রমোট করব, ওকে? আচ্ছা, প্রমোট করার জন্য আমাদের কি করতে হবে? ফেসবুকে আমরা কিছু নির্দেশনা দিব। প্রথমত হচ্ছে আমাদের জেন্ডার হচ্ছে আমরা কাকে চারটা প্রশ্ন ফেসবুক আমাদের করে। আমরা যখন বেসিক কোনো অ্যাড দিই তখন ফেসবুক আমাদের চারটা প্রশ্ন করবে। এক নম্বর হচ্ছে আমরা লোকেশন, আমরা কার কাছে অ্যাড দিব, তো ধরুন আমরা পুরো বাংলাদেশে অ্যাড দিব, একটা অ্যান্সার। 2 নম্বর হচ্ছে জেন্ডার, আপনি অল দিতে পারেন, মেল ফিমেল বা দিতে পারেন। এরপর হচ্ছে এজ, মানে কোন বয়স, হ্যাঁ কোন বয়স থেকে আমরা অ্যাড দিব, তো 18 থেকে ধরেন 65 প্লাস, 65 প্লাস পর্যন্ত আছে, ওকে? এরপর হচ্ছে ইন্টারেস্ট, টার্গেট, এরপর হচ্ছে টার্গেট, মানে কাকে টার্গেট করবেন। আমি যে ফেসবুকে যে 18 থেকে 65 মানুষ আছে, এই বয়সের মানুষটা ফেসবুকে আছে, তো এদের সবাইকে তো আমি চাচ্ছি না, কারণ আমার প্রোডাক্ট যাদের লাগবে তাদেরকে চাইতে হবে, আমার প্রোডাক্টটা যাদের লাগবে তাদেরকে চাইতে হবে। তাহলে এই টার্গেটটা হচ্ছে এটাই বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের প্রোডাক্ট অনুযায়ী আমরা কী করবো, টার্গেট করবো। ফেসবুকের টার্গেট 3 প্রকার, 3ভাবে করা। একটা হচ্ছে ইন্টারেস্ট বেস টার্গেট, টার্গেট। 2 নম্বর হচ্ছে বিহেভিয়ার টার্গেট। 3 নম্বর হচ্ছে ডেমোগ্রাফিক টার্গেট। ইন্টারভিউ টার্গেট হচ্ছে যে মানে টোটাল যে সিস্টেম, ফেসবুকে আমি অর্ডার করব, কাদের কাছে একটা পৌঁছাবো। তো ফেসবুক বলছে আমাকে 3টা ওয়েতে তুমি বলতে পারো, আমাকে 3টা ওয়েতে তুমি তোমার টার্গেট মানুষের কথা বলতে পারো। 1 নম্বর হচ্ছে ইন্টারেস্ট বেসড, অর্থাৎ আমার যে প্রোডাক্টটা এটা যারা কিনতে চায়, তাদের আগ্রহ আছে, ওদেরকে যদি আমি আগ্রহকৃত কাস্টমারকে টার্গেট করতে চাই তাহলে ইন্টারেস্ট বেস দিয়ে টার্গেট করতে হবে। যাদের আগ্রহ আছে, যেমন তাদের ব্যবসা করার আগ্রহ আছে, হ্যাঁ, যেমন আইফোন কেনার আগ্রহ আছে, স্মার্ট ওয়াচ কেনার আগ্রহ আছে, তাই না? তাহলে আগ্রহটাই বেশি প্রায়োরিটি পায়। এই 3টার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আগ্রহটা, তবে কোনো ক্ষেত্রে অন্যগুলোরও প্রায়োরিটি আছে। বিহেভিয়ার হচ্ছে তার ব্যবহারের উপর। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে আপনি আইফোনের কভার বিক্রি করবেন। কী বিক্রি করবেন? আইফোনের কভার। এখন আইফোনের কভার কে কিনবে বলেন? যার আইফোন আছে সে কিনবে, না যার আইফোন নাই? অবশ্যই যার আইফোন আছে সে কিনবে, যার আইফোন নাই তার কাছে অ্যাড দেখাইও লাভ নাই। তাহলে এইটা হচ্ছে বিহেভিয়ার। যারা আইফোন চালায়, আমি ফেসবুকে বলবো যারা আইফোন চালায় তাদের কাছেই তুমি একটা দাও। বিহেভিয়ার মানে ব্যবহারকারী,
যারা এই জিনিসটা অলরেডি ইউজ করে এমন মানুষদেরকে তার সাবস্টিটিউট প্রোডাক্ট, অর্থাৎ একটা প্রোডাক্ট ব্যবহার করতে গেলে আরেকটা জিনিস লাগে, এই ধরনের পণ্যের ক্ষেত্রে বিহেভিয়ারটা বেশি ভালো কাজ করে। ধরুন আমরা ল্যাপটপ চালাই, তাই না? তাহলে ল্যাপটপের সাথে আমাদের কি কি লাগতে পারে? মাউস লাগতে পারে, এরপর হচ্ছে চার্জারও লাগতে পারে, এরকম ল্যাপটপের ব্যাগ লাগতে পারে। তাহলে আমি ফেসবুকে যদি বলি, টার্গেট করে দিতে পারি যে বিহেভিয়ার থেকে তখন বলতে হবে যে ফেসবুকের যে ল্যাপটপ ইউজারকে টার্গেট করতে চাই, তাহলে ল্যাপটপের প্রোডাক্টটা বিক্রি করতে পারবো ভালো। ঠিক আছে, এরপর হচ্ছে ডেমোগ্রাফি, হচ্ছে মানুষের পার্সোনাল বিষয়। এক নাম্বার হচ্ছে পার্সোনাল বিষয় হচ্ছে যেমন তার লেখাপড়া, তার ইনকাম, তার তার বিবাহিত কিনা অবিবাহিত ইত্যাদি, মানে পার্সোনাল যা কিছু আছে একান্ত ব্যক্তিগত বিষয়, সে সমস্ত বিষয় দিয়ে টার্গেট করতে হলে ডেমোগ্রাফি। তাহলে ফেসবুক 3টা মেথড রেখেছে তাকে বলার জন্য যে তুমি কাকে চাচ্ছ, কাদের কাছে আমি একটা দেখাবো। ইন্টারেস্ট বেস দিয়ে বলা যাবে, ডেমোগ্রাফি বেস দিয়ে বলা যাবে, বিহেভিয়ার দিয়ে বলা যাবে। তবে ইন্টারেস্ট বেসটা হচ্ছে বেশি পাওয়ারফুল, যেহেতু আমি একটা স্মার্ট ওয়াচ বিক্রি করব, তাহলে ইন্টারেস্ট বেস অডিয়েন্সকে বলবো যাদের স্মার্ট ওয়াচ কেনার আগ্রহ আছে তাদেরকে দেখাও। আর বিহেভিয়ার হচ্ছে রিলেটেড, মানে সে অলরেডি এটা এই ধরনের কোনো একটা জিনিস এটার সাথে রিলেটেড এবং ওই জিনিসটার ব্যবহারের জন্য এই জিনিসটা লাগে। যেমন ল্যাপটপ ব্যবহার করতে হলে ল্যাপটপের একটা ব্যাগও দরকার, তাহলে ব্যাগ বিক্রি করতে গেলে আমাকে ল্যাপটপ ইউজারদেরকে টার্গেট করতে হবে, বিহেভিয়ারদেরকে টার্গেট করতে হবে। ঠিক আছে, আর ডেমোগ্রাফি হচ্ছে মানুষের অ্যাবিলিটি, পার্সোনাল বিষয়, লেখাপড়া, তার ইনকাম, তার ফ্যামিলি স্ট্যাটাস, তার আনুষঙ্গিক মানুষের একজন ব্যক্তির যা যা থাকে, সে কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, কোন কলেজে পড়ছে, কোন কোম্পানিতে চাকরি করে, এইগুলো হচ্ছে পার্সোনাল বিষয়। সবাই তার বড় কোম্পানি চাকরি করবে না, তাই না? এগুলো যে যেখানে করে এইগুলো দিয়ে আপনি টার্গেট করতে পারেন। তাহলে আমরা ফেসবুককে একজন বস অফলাইনে ব্যবসা মার্কেটিং করলে ওনার সিনিয়র ওনাকে কী করবে, গুলশানে পাঠাবে এবং চা দোকানে পাঠাবে, বলে দিবে কন্ডেন্স মে বিক্রি করে চা দোকানে যাও এবং সেখানে গিয়ে অফার করো। কিন্তু অনলাইন বিক্রি তো আমরা ফেসবুকে কী করবো, ফেসবুক কীভাবে গাইড করবো, আমরা লোকেশন দিব, জেন্ডার দিব, এজ দিব এবং কাদের কাছে যাব, ব্যক্তি কারা হবে তাদেরকে বলার জন্য 3টা অপশন তারা রেখেছে। সেই 3টা অপশনের মধ্যে যেটা আমাদের জন্য ভালো হবে সেটা আমরা সিলেক্ট করে দেবো, দ্যাটস ওকে। তো আমি এখন প্র্যাকটিক্যালি একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে দেখাবো, যেটা তো এখান থেকে অ্যাড সেট আপ করা যায়। এই দেখেন এখান থেকে অ্যাড সেট আপ করা যাবে। তো এগুলো কিন্তু বেসিক, এখান থেকে যে অ্যাড সেট আপগুলো এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের। এই যে অ্যাডস ক্রিয়েট অ্যাড, ওকে। তো এখান থেকে অ্যাড সেট আপ আমি জাস্ট ওভারভিউ করবো, কিন্তু এখান থেকে আমি সেট আপ আসলে করবো না, কারণ এখান থেকে আমি কন্টেন্টও চেঞ্জ করতে পারবেন না। এখানে শুধু বলে দিব গেট মোর মেসেজ, মানে মেসেজ অ্যাড দেওয়ার জন্য মানুষ মেসেজ অ্যাড দেওয়ার মানে হচ্ছে যে এখানে একটা বিষয় বলে রাখি, প্রত্যেকটা অ্যাড দেওয়ার সিস্টেম 99% সেম, কথা বোঝা লাগবে কিন্তু প্রত্যেকটা অ্যাড দেওয়ার সিস্টেম কি 99% সেম, খালি কিছু টেকনিক আলাদা, অবজেক্টিভ আলাদা, কি গোল আলাদা। তাহলে এখানে দেখেন যতগুলো অ্যাড ফরম্যাট দেখছেন এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, গোল আছে। তো এটা কেন, এইটা হচ্ছে যারা মেসেজ চায়, মেসেজ মানে আপনার পেজে মেসেজ দিবে। ধরুন আমি একটা খিমার সেট বিক্রি করব, তাহলে আমার খিমার সেটের কাস্টমাররা যারা খিমার কিনতে চায় তারা আমাকে মেসেজ দিবে, আমি চাচ্ছি এটা, তাহলে আমাকে এটা সিলেক্ট করতে হবে। মেসেজ কেন সিলেক্ট করবো আমি, কারণ মানুষ আমাকে মেসেজ দেখ, এই প্রোডাক্টটা কেনার জন্য মানুষ আমাকে মেসেজ দেখ, এই জন্য আমি এটা সিলেক্ট করবো। 2 নম্বর হচ্ছে বুকিং, অর্থাৎ আমার যদি কোনো বুকিং থাকে, মিটিং বা যে কোনো ধরনের কোনো শিডিউল সার্ভিস থাকে যেটা বুকিং দিতে হয়, ডাক্তারের যেমন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, ঠিক এরকম কিছুর জন্য হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে গেট পারচেস, এটা হচ্ছে ওয়েবসাইট থেকে যদি আমি প্রোডাক্ট বিক্রি করতে চাই তাহলে এটা, মানে মানুষ আমার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে সরাসরি অর্ডার করে ফেলবে, তাহলে হচ্ছে এটা হচ্ছে গেট মোর পেজ ভিজিট, অর্থাৎ মানুষ আমার পেজে গিয়ে ভিজিট করবে। আমি গত ক্লাসে আমার একটা পেজের রিপোর্ট দেখিয়েছি আপনাদেরকে, সেখানে দেখেছেন যে হিউজ পরিমাণ মানুষ আমার প্রোফাইল, প্রায় 3 লক্ষর মতো মানুষ আমার প্রোফাইল ভিজিট করেছে। এটাই হচ্ছে ফলোয়ার, এটা হচ্ছে ফলোয়ার, মানে আমার পেজে ফলোয়ার বাড়াতে চাই, মানুষ আমার পেজে লাইক দিবে, যে এখানে লাইক বাটন চলে আসবে, ফলো বাটন চলে আসবে, এটাই। এটা হচ্ছে গেট মোর কল, অর্থাৎ মানুষ আমাকে কল দিবে, হ্যাঁ কল দিবে। এরপর হচ্ছে লোকালি হচ্ছে আপনি এরিয়া ভিত্তিক মার্কেটিং করবেন, ধরেন এরিয়া ঢাকা, চট্টগ্রাম, মানে ঢাকা, গুলশান, বনানী, উত্তরা, এরকম ছোটো ছোটো এরিয়া ভিত্তিক মার্কেটিং, এটা হচ্ছে লোকালি। গেট মোর ভিজিটর, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবেন, অর্থাৎ মানুষ আমার দোকানে দেখতে আসবে, এখন দেখার পরে যদি ভালো লাগে কিনবে, না কিনলেও সমস্যা নাই, অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে দোকানে ডেকে নিয়ে আসা। এরপর হচ্ছে লিড, এটা হচ্ছে ডাটা কালেক্ট করার জন্য, অর্থাৎ আপনি যদি চান মানুষের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, যেমন কোথাও ভর্তি হতে গেলে
বা কোথাও জয়েন করতে গেলে একটা কমন যে ইনফরমেশনগুলো দিতে হয়, নাম, আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনার কোথায় থাকেন, অথবা এই যে এরকম ডাটাগুলো কালেক্ট করা যায়, তো মার্কেটিং করেও এরকম ডাটা কালেক্ট করা যায়, সেটার জন্য হচ্ছে। তাহলে আশা করি সবগুলো অবজেক্টিভ কি আপনারা বুঝতে পেরেছেন? সবগুলো অবজেক্টিভ কোনটার কাজ কি? হুম, গুড। এখন সবগুলোর মধ্যে আমি একটা দেখাই তাহলে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? ওকে, ধরুন আমি ইয়েটা দেখাবো, যেহেতু ফলোয়ারটা আসছি, ফলোয়ারটাই দেখাই। ওকে, ফলোটা আমি অ্যাডভান্স লেভেলও দেখাবো, এটাও দেখাচ্ছি। দেখেন, দেওয়ার সাথে সাথে এখানে ফলো বাটন চলে আসছে। আমি যদি ফলো বাটন না দিয়ে যদি মেসেজ দিই, দেখেন এখানে মেসেজটা দিই, তাহলে কী হয় দেখেন, একই অপশান, এখানে মেসেজ চলে আসবে, দেখছেন? তার মানে আমি যা চাচ্ছি এই বাটনের মধ্যে সেটাই চলে আসবে, ঠিক আছে? মেসেজ বাটন আসছে মানে মানুষ মেসেজ দিতে পারবে। আর এখানে এই আমার প্রোফাইল কভার, ফেসবুকের কভার ফটো থেকে প্রোফাইলটা চলে আসছে। আমি এখান থেকে চাইলে ছবি আরও অ্যাড করতে পারি, এখান থেকে চাইলে ছবি কী করতে পারি, চেঞ্জ করতে পারি, এটা অন্য ছবি দিতে পারি। এরপর এখানে আপনি বাই কিডস হিমার সেট, এখানে আপনি হেডিং বাংলা ইংলিশে লিখতে হবে, তো বাংলাতে লিখবেন, যদিও আমি এখন ইংলিশে দিয়েছি, বাট এটা বাংলাতে দেওয়াই ভালো, ঠিক আছে? জাস্ট এখন ট্রায়াল হিসেবে দিচ্ছি আমি শুধু। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে কি আসছে, মেসেজ বাটন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। আপনি কোথায় কাস্টমার আপনাকে মেসেজ দেবে, কোথায়? অবশ্যই ফেসবুক পেজ দিব। এরপরে হচ্ছে এখানে হচ্ছে অটো রিপ্লে, অর্থাৎ কেউ যদি আমার পেজে আসে সে অটোমেটিক একটা মেসেজ পাবে। আমরা এখানে যা লিখে রাখবো, প্রত্যেকটা অবশ্যই সালাম দিতে হবে, কুশল বিনিময় করতে হবে। এরপরে তাকে কীভাবে হেল্প করতে পারি, যেমন হাউ ক্যান উই হেল্প ইউ, এখানে লেখাই আছে অলরেডি, বাংলা ইংলিশে। তো বাংলাদেশি কাস্টমার যেহেতু, এগুলো বাংলাতে লিখে দিতে হবে, ঠিক আছে? বাংলাতে লিখে সেভ দিতে হবে। আর এখানে কিছু কোয়েশ্চেন আছে, যেমন ধরুন ওয়ার ইউ লোকেটেড, এগুলো যদি আপনি রাখতে না চান তাহলে এগুলো রিমুভ করে দেন। মানে এগুলো হচ্ছে শর্টকাট কিছু কোশ্চেন থাকে, তবে এগুলো অনেক সময় বিরক্তিকর হয়, তো এই জন্য আমি এগুলো অফ করে দিই, ঠিক আছে? তো এখানে দেখেন কেউ একজন আসলে তাকে একটা এই মেসেজটা অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? এখানে হাই না দিয়ে আপনি তাহলে সালাম লিখতে পারেন। ওকে, সালাম দিলেন, এরপর যে আসবে তার নাম এখানে চলে আসবে, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। ওকে, দ্যাটস ইট। এখন আপনি যদি আরও বেশি কিছু লিখতে চান, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখান থেকে মূল কাজটা হচ্ছে এখান থেকে, এগুলো আমরা ধরবো না, মূল কাজটা হচ্ছে এখান থেকে। এখানে এসে আমরা এখানে ক্লিক করব, কলমে ক্লিক করব। এখন আমরা যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব, ধরুন আমরা বাচ্চাদের খিমার, তাহলে এখানে আমরা বাবা মা দুজনকে দিলাম, অল ম্যান ও ম্যান, মানে মায়েদের কাছে অ্যাড দেখাবো না বাবাদের কাছে, না সবার কাছে। বয়স দিব কত, এই যে বয়স, আমি একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, অনেক কিছু আপনার জানতে হবে কমন সেন্স থেকে, অনেক কিছু জানতে হবে কিসের থেকে, কমন সেন্স থেকে। যেমন এই যে বাচ্চাদের প্রোডাক্টগুলো কে কিনবে, এটা কি 15 বছর 16 বছর পর বাচ্চারা কিনবে, বা 18 বছর বাচ্চারা যেহেতু হয়তো বিয়ে করে নাই, তাহলে বাচ্চা হবে কোথা থেকে? তাহলে আমরা বুঝি সাধারণত 25 বা এই বয়সে মানুষরা বেশি বিয়ে করে, তাই না? এদের বাচ্চা থাকাটাই স্বাভাবিক, তাই না? ওকে, তো আমরা এখান থেকে বয়স দিব কত, এরপরে বয়স দিব 45, তাহলে 25 থেকে 45 এই এইজটার মধ্যে মানুষের বাবা মা বেশি হয়, বাচ্চা থাকে বেশি, আর এরপরে বাচ্চা তো বড় হয়ে যায়। আমরা তো বড়দেরটা বেচতেছি, আমরা হচ্ছে 1 থেকে 12। এরপরে এখানে হচ্ছে লোকেশন, অটোমেটিক চলে আসছে, আপনি চাইলে এখানে সার্চ করে দিতে পারেন। এখান থেকে আপনি যে কান্ট্রিতে মার্কেটিং করবেন সেই কান্ট্রিটা এই যে সার্চ দিলে চলে আসবে, তো এটা অটোমেটিক চলে আসছে, সমস্যা নেই। 3 নম্বর হচ্ছে যে এটাই লাস্ট, হচ্ছে এই যে 3 নম্বর 4 নম্বর হচ্ছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা কাদের কাছে মার্কেটিং করবো। তো এখানে যে আমি একটুকে বলছি 3টা ওয়ে, 1 নাম্বার হচ্ছে ডেমোগ্রাফিস, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। ডেমোগ্রাফিতে কী আছে এগুলো আপনি দেখেন, এডুকেশন মানে পার্সোনাল জিনিসগুলো। ইন্টারেস্টে কী আছে, যা আমরা মানুষ কিনতে চায়, মানুষ যা নিতে চায় সেটাই ইন্টারেস্ট। আর বিহেভিয়ার হচ্ছে সে যেটা ব্যবহার করে, সেটা কি ব্যবহার করে, এরকম মানুষরা অনেক, যে মোবাইল কোন ডিভাইস ইউজার ব্যবহার করে, কোন ব্রাউজার ব্যবহার করে, এইভাবে বিভিন্ন জিনিস এখানে আছে। আপনাদের কাজ হচ্ছে এগুলো একবার ঢুকে দেখা, খালি জাস্ট একবার ঢুকে দেখবেন এগুলো কী আছে, অপারেটিং সিস্টেম কী দেখেন, তাই না? অপারেটিং বিভিন্ন এই যে আইফোন দিয়ে যারা চালায়, দেখেন আইফোন দিয়ে যারা লগ ইন করে তাদেরকে আমি ধরতে চাই, তো এইভাবে আপনি টার্গেট করতে পারবেন। তো এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একটা একটা করে দেখবেন এখানে কী আছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা ইন্টারেস্ট দেবো। ইন্টারেস্ট হচ্ছে যারা আসলে কিনতে চায়, তাহলে আমরা এখানে কী দেবো, ক্লোথিং দেখি, ক্লোথিং। এখন দেখেন এখানে ক্লোথিংয়ের অনেক কিছু, ওম্যান, চিলড্রেন, ম্যান, আমরা দেবো কি চিলড্রেন, দ্যাটস না। চিলড্রেন দিলেই, চিলড্রেন যারা বাচ্চাদের প্রোডাক্ট কিনতে চায় তাদের কাছে আমরা একটা যাবে। আর কমন একটা ইয়ে আছে এঙ্গেজ শপার, এটা আমরা দিতে পারি। আরটাও এখানে দেওয়া যায়, সেটা হচ্ছে ম্যারিড, কেন বাবা মারে তো কিনবে, এই যে ম্যারিড।
আবার ম্যারিডটা দেখেন, এখানে একটা বিষয় করেন, চিলড্রেন ক্লোথিং এটা কি ইন্টারেস্ট, এঙ্গেজ শপার এটা কি বিহেভিয়ার, আর 3 নম্বরে ম্যারিড কি রেজিস্টার ডেমোগ্রাফি। কারণ ম্যারিডটা হচ্ছে পার্সোনাল বিষয়, আর এঙ্গেজ শপার হচ্ছে যারা অনলাইন থেকে কেনাকাটা করে তাদেরকে এঙ্গেজ শপার বলা হয়। মূলত যারা অনলাইন কেনাকাটা করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে ওরাই এটা এঙ্গেজ শপার, তার মানে এটা কোনো কিছু ব্যবহার করে। তাহলে আমরা 3টা থেকে 3টা অডিয়েন্স নিলাম, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আবার এখানে কাজ শেষ। একটা কবে শুরু হবে সেটা আমরা এখানে টাইম দিতে পারি, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, মানে টাইম দিব না, চলতেই থাকবে। ডেলি $5 থেকে $10 দিয়ে দিলেন, এখান থেকে $10। এরপরে কার্ড অ্যাড করা থাকতে হবে, তো আমার এখানে কার্ড অ্যাড করা আছে, এগুলো কীভাবে অ্যাড করতে হয় এগুলো আমরা দেখবো। এখন পাবলিশ দিলেই কী হয়ে যাবে, একটা পাবলিশড হয়ে যাবে। তো আমি এখান থেকে পাবলিশ করব না, আমি অ্যাডভান্স প্ল্যাটফর্ম থেকে পাবলিশ করব জাস্ট। তারপরে এখান থেকে দেখালাম, এই জন্য যেহেতু এটা বেসিক আইডিয়া আপনাদের হয়। তো অ্যাডভান্সে যাওয়ার জন্য এখান থেকে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে যাব। ঠিক আছে, আমরা এর ফাঁকেও আরও অনেকগুলো অপশান আছে যেগুলো আমরা শিখবো। ঠিক আছে, যেগুলো আমরা শিখবো ফেসবুক অ্যাড ম্যানেজার, হ্যাঁ। আচ্ছা, সেটার জন্য এই যে মেটা সুইটে যেতে হবে। কোথায় যেতে হবে, মেটা সুইট। এখান থেকে এই যে ফেসবুক অ্যাড ম্যানেজার, এখান থেকে ক্যাম্পেইন, কোথায় গেলাম, অ্যাড ম্যানেজার ক্যাম্পেইনে চলে গেলাম। ক্যাম্পেইনে গিয়ে আবার আমরা এখান থেকে ক্যাম্পেইন তৈরি করব। ওকে, তো দেখেন এখন আপনারা এখন তো ক্যাম্পেইন দিবেন না, আপনাদের এইগুলো করতে আমার এখানে অনেকগুলো ক্যাম্পেইন অলরেডি রানিং, দেখা করছেন অনেকগুলো। আমি আমার একদম রিয়েল প্রজেক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো, এতে করে আপনাদের এক্সপিরিয়েন্সটা অনেক কী হবে, হাই লেভেল হবে আশা করি ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন, দেখেন ওইখান থেকেও ক্যাম্পেইন দেওয়ার যে অপশান ছিল একরকম, এখান থেকে ক্যাম্পেইন দেওয়ার অপশান হচ্ছে আরেক রকম। এখানে অবজেক্টিভ আছে কি, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ, লিড, অ্যাপস এবং সেলস। অ্যাওয়ারনেস হচ্ছে আপনি মার্কেটিং করবেন মানুষের কাছে পরিচিতি অর্জন করার জন্য, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। মানে অবজেক্টিভ কি, আপনি যেই উদ্দেশ্যে মার্কেটিং করবেন ফেসবুক আপনাকে সেটাই বেস্ট দেওয়ার জন্য কাজ করবে। তাহলে এখন অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমার যদি ইচ্ছা হয় যে মানুষ আমাকে চিনুক, শুধু আমার কোম্পানিকে চিনুক, তাইলে এটা। ট্রাফিক হচ্ছে আপনার ওয়েবসাইটে মানুষকে নিয়ে আসবেন, মানুষ আপনার দোকান দেখবে, এই যে ট্রাফিক। এঙ্গেজমেন্টটা হচ্ছে মানুষ আপনার পেজে লাইক দিবে, ওই পেজে ওয়েবসাইটে প্লাস আপনাকে মেসেজ দিবে ইত্যাদি, এটা হচ্ছে এঙ্গেজমেন্টের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ, এই সব কিছু এঙ্গেজমেন্টের অন্তর্ভুক্ত। লিড হচ্ছে ডাটা কালেক্ট করা, মানুষের নাম, ঠিকানা ইত্যাদি। অ্যাপস হচ্ছে প্লে স্টোরে যদি অ্যাপস থাকে সেটাকে ইনস্টল করাবেন। অ্যান্ড সেলস হচ্ছে আপনি যদি আমার প্রোডাক্টগুলো সেল করতে চান তাহলে এটাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল অবজেক্টিভ, সেলস। তো আমরা প্রথমত দেখবো এঙ্গেজমেন্ট, লাইক পাওয়ার, পেজে ফলোয়ার জন্য এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেবো। আমি বেসিকটার প্রতি বেশি জোর দিলাম না, ঠিক আছে, আমি বেসিকটার প্রতি জোর দিই না, এই জন্য আমরা অ্যাডভান্স নিয়ে কাজ করবো বেশি এই জন্য। আচ্ছা, এখান থেকে 2টা অবজেক্টিভ আমরা দেবো, ম্যানুয়াল ক্যাম্পেইন এই অপশনটা নিব আমরা। তো এখানে আমি আমার নাম দিব একটা, কিডস পেজ ফলোয়ার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ওকে, এরপর আপনি বাজেট দিব কত, এখান থেকে আমি ধরেন $10 বাজেট দিলাম, মানে প্রতিদিন $10 বাজেট। সে আমাকে বলতেছে $15 দিতে, মানে সে আমাকে সাজেস্ট করতেছে কত, $15 দিতে, হ্যাঁ। আচ্ছা, আমি $10 দিলাম। হলুদ মার্ক আসা মানে ও একটু সাবধানতা করতেছে আমাকে আর কি, ঠিক আছে, বাট ওটা ওয়ার্নিং না। এরপরে এখানে যা আছে তাই থাকবে, আমরা নেক্সট করে দিব। ওকে, এরপরে এখান থেকে কনভার্সনটা কী হবে, কনভার্সন মানে মানুষ আমার পেজে কী করবে, এই যে আমার পেজে লাইক দিবে, এই যে এখান থেকে পেজ লাইক এটা সিলেক্ট করতে হবে। এরপরে এখান থেকে আমরা পেজটাও সিলেক্ট করতে হবে, এই যে পেজ লাইক দিলাম। এরপর আপনি এখান থেকে পেজটা সিলেক্ট করতে হবে, এই যে কিডসিয়া, এই যে পেজটা সিলেক্ট করে দিলাম, এই যে কিডস, আপনি আপনার পেজটা সিলেক্ট করতে পারবেন। ওকে, তাহলে মানুষ কী করবে, কনভার্সন কী করবে, লাইক দিবে, কোন পেজে লাইক দিবে, এই পেজে লাইক দিবে। ওকে, গুড। এরপর নিচে চলে আসেন, একটা কবে শুরু হবে, আজকেই শুরু হবে, শেষ হবে কবে, দরকার নেই, আনলিমিটেড চলতে থাক, কারণ বন্ধ যে কোনো সময় করতে পারবেন আপনি, আজকে অ্যাড দিয়ে আজকে বন্ধ করে দিতে পারবেন, সমস্যা নাই। এরপর হচ্ছে লোকেশন, এখান থেকে আমরা কোন দেশে মার্কেটিং করবো, বাংলাদেশ দেওয়া আছে, আপনি চাইলে আবার সার্চ করতে পারেন, আগেরটার সাথে মিলতেছে, হ্যাঁ। আচ্ছা, ঢাকা, আপনি চাইলে ঢাকা তো দিতে পারবেন, বাট আমরা পুরো বাংলাদেশে দিব, ঠিক আছে। এরপর এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস আমরা এখান থেকে এইটা নিব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এবার বয়স দিয়ে দিব। সো আমাদের বয়স আগের মতোই আমরা ধরেন আমি একটু বাড়াই দিলাম, 28 দিলাম। ওকে, আর এখান থেকে আগের মতোই 45, ঠিক আছে। এরপর জেন্ডার অল দিতে পারেন। আর এখানে একটা বিষয় বলি, বাচ্চাদের প্রোডাক্টগুলো মায়েরা বেশি কিনে, যেটা আমার একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, মায়েরা বেশি কিনে। তাই আমি চাইলে এখানে আবার একটা করতে পারি, 25 দিতে পারি, মানে 25 থেকে 45।
টার্গেট জেন্ডার শুধু ওমেন, ওমেন দিলেও ম্যান চলে আসে কিছু, তারপরে আমরা বেস্ট প্রায়োরিটি দিব ওমেনকে। ঠিক আছে, এখন আমরা এখানে কি করব, ডিটেল টার্গেটিংয়ে চলে যাব আগের মতো। এই যে চিলড্রেন ক্লোথিং, মানে যারা চিলড্রেনদের বাচ্চাদের জামা কাপড় কিনতে চায় তাদের কাছে আমার একটা যাক। এরপর আমি ন্যারোতে চলে যাবো, আবার ন্যারোতে গিয়ে আমি লিখবো, ন্যারোতে গিয়ে আমি লিখবো অ্যাঙ্গেজ শপার। কী দিব, অ্যাঙ্গেজ শপার, অর্থাৎ একই সাথে ওই মানুষগুলোর কাছে যাবে যারা আসলে অনলাইন থেকে কিনে। কারণ যে ব্যক্তি অনলাইন থেকে কখনো কিনে না তার কাছে অ্যাড দেখালে আমার লস হওয়ার সম্ভাবনা বেশি। আর এই জন্য আমি অ্যাঙ্গেজ শপারে যাবো, যাতে অ্যাঙ্গেজ শপারটা দ্বারা আমি বুঝাবো। এখানে একটা বিষয় বলে রাখি, এই যে আমি এখানে দিলাম চিলড্রেন ক্লোথিং, এখানে দিলাম অ্যাঙ্গেজ শপার, তার মানে কি হচ্ছে, একই ব্যক্তির মধ্যে দোনো থাকতে হবে। ধরেন সে বাচ্চাদের প্রোডাক্ট কিনতেছে কিন্তু কখনো অনলাইন থেকে কিনে নেয়, তাহলে কিন্তু হবে না। আমি ফেসবুকে শর্ত দিয়ে দিয়েছি, শর্তটা কি, যে ব্যক্তি বাচ্চাদের প্রোডাক্ট কিনতেছে তার কাছে একটা যাবে, সাথে সে অনলাইন থেকে আগে কিনেছে সেই অভিজ্ঞতাও তার থাকতে হবে। তাহলে কী হবে, তার কাছে বিক্রি করা আমার সহজ হবে। আর যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি হবে, তাহলে আমি এখানে একটা অপশন দিতে পারি ম্যারিড, তার মানে সে একই সাথে সে কী হবে, একই সাথে সে বিবাহিত হতে হবে। ব্যাপারটা বুঝছেন? ওকে, তবে এই যে শর্ত বেশি দিলে খরচটা আবার বেড়ে যায়, এটা মাথায় রাখতে হবে। শর্ত বেশি দিলে কি হয়, খরচ বেড়ে, শর্ত কমা দিলে খরচ কমে যায়। তাহলে আমি শর্ত কমাই দিলাম, দুইটাই দিলাম। আমরা যখন মেসেজ অ্যাড দিব তখন শর্তটা বেশি দিব। যদি দেখি যে না এখানের এই দুইটা শর্ত দিয়ে রেজাল্ট ভালো আসতেছে, তখন তিনটা শর্ত দিয়ে দিব। শর্ত কখন বাড়াবো আমরা, যখন আমাদের রেজাল্ট ভালো আসতেছে না তখন আমরা শর্ত বাড়াবো। ঠিক আছে, তাহলে এখানে দুইটা শর্ত দিলাম। এক হচ্ছে তোমায় ওদেরকে অ্যাডটা দেখাবা যে বাচ্চাদের প্রোডাক্ট কিনবে, এবং অবশ্যই তার ওই ব্যক্তির মধ্যে এই গুণ থাকতে হবে যে অলরেডি কিনেছে অনলাইন থেকে যে কোনো প্রোডাক্ট। তাহলে আমি তাদের কাছে বিক্রি করাটা আমার সহজ হবে, তার কারণ যে অনলাইন থেকে রেগুলার কিনে তার অভিজ্ঞতা ভালো। ঠিক আছে, তার কাছে বেচাও সহজ। এরপরে আমরা এখান থেকে কী করবো, আমার ছবি অথবা ভিডিও আপনি যেটা দিতে চান, হ্যাঁ এই ছবি ভিডিওগুলো আমরা দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে, আমরা আপনাদেরকে দিয়ে দিব। তো আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম, ছবি নিয়ে নেক্সট করলাম। এখন দেখেন এই ছবিগুলো এআই আমাকে করে দিয়েছে। এগুলো কি, এগুলো ফেসবুকের এআই করে দিচ্ছে। মানে ফেসবুকের এআই মারাত্মক। আপনি এখান থেকে ফেসবুকের এআই দেখেন, এই ছবিটা কিন্তু এই জায়গার না, অথচ এখান থেকে ছবি চলে আসছে, দেখছেন অনেক সুন্দর একটা ছবি। এবং এই ছবিগুলো আপনারা এইখানে এই টুলসের মাধ্যমে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। একসাথে হচ্ছে ছবি অ্যাড দিতে পারবেন, আবার ছবি বানাইয়া এগুলো আপনি আমার ফেসবুক পেজে পোস্টও করতে পারবেন। মানে এই প্রোডাক্ট তো আমাদের আছে। এখন আপনি যখন এই যে দেখেন ডিফারেন্ট ছবি চলে আসতো, এখান থেকে আমার কাছে ভালো লাগতেছে কোনটা আমি দেখি। দেখেন এখানে অনেক কিছু তারা নিয়ে আসছে, দেখছেন, হ্যাঁ সুন্দর লাগতেছে। আচ্ছা আমার কাছে এই ছবিটা ভালো লাগতেছে, এই ছবিটাও ভালো লাগতেছে। আচ্ছা, তো আমি দিয়েছি ডাবল ডাবল ছবি, ডাবল যে বড়দের জন্য বানিয়ে দিয়েছি, দেখছেন কি এক অবস্থা। আচ্ছা আমি দিয়েছি সম্ভবত এইটা। আচ্ছা তাহলে এইটা আমি নিতে পারি। এই ছবি আপনি যদি একাধিক ছবি নেন, ধরেন আমি অনেকগুলো নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, আপনি যদি অনেকগুলো ছবি নেন তাহলে কি কোনো সমস্যা না, কোনো সমস্যা না। আপনি যতগুলো ছবি নেবেন ততগুলো দিয়েই সেই র্যান্ডমলি অ্যাড দেখাবে। মানে এটা হচ্ছে সব কাস্টমার কাছে এক একজনের কাছে একটা যাবে। ওকে, আমি এগুলো নিয়ে নিলাম, তাহলে কি হলো, র্যান্ডমলি যাবে, এক একজনের কাছে একটা যাবে। এবার আমরা চ্যাট জিপিটি চলে যাই, আমরা এখানে লিখবো রাইট ফেসবুক অ্যাডস কন্টেন্ট ফর kids humor set within 400 words and Islamic and ইমোশনালি। মানে তাকে কতগুলো টার্মস দিয়ে দিছি আমি, যে তুমি এই লেখাগুলো এইভাবে লিখবা, দেখি কি লেখে। আচ্ছা অনেক সুন্দর সুন্দর লেখছে সে। আমি বলছি সেলেবেল করে লিখে দাও একটা। ওকে,
তো এখান থেকে আপনি যেটা ভালো লাগে এটাকে একটু মডিফাই করে নিতে হবে। আর জিমনি দিয়েও লেখা যায়, ফুল জিমনি দিয়ে রাইট ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট কিডস রাইট বাংলা, এখানে রাইট বাংলা বলতে হবে, তাহলে ইংলিশে লিখে ফেলবে এই বাংলা কিডস থিমার সেট উইথিন 400 ওয়ার্ডস। আচ্ছা আমি আর কোনো ট্রামস দিলাম না, হ্যাঁ ট্রামস ছাড়া দিলাম, দেখেন ট্রামস ছাড়া সে কীভাবে লেখে। আচ্ছা আমার ছোট্ট সোনামণির জন্য খেমার্সের প্রমোশন, আচ্ছা ঠিক আছে এখানে চলে আসছে। আমরা হেডিং কি দিব সব সে লিখে দিচ্ছে। এরপরে আপনাদের কন্যা কি হিজাব পড়তে অস্বস্তি বোধ করে, ছোটদের পর্দা করার অভ্যাস গড়ে তোলার জন্য সবচেয়ে সবচেয়ে জরুরি হলো আরাম, মানে কমফোর্টেবল। তো দেখেন ওই পয়েন্টটাকে ধরেছে কিন্তু এখানে লিখছে, মানে যাতে আরাম থাকে। এখানে আটাও লিখে দিয়েছে আপনার প্রিন্সেস সাজিয়ে তুলুন অনন্য স্টাইলে, হ্যাঁ, অথবা আপনার রাজকন্যাকে, দেখছেন। তো এটা খারাপ লাগে না, ভালো লাগছে আমার কাছে, আমি এটাকে নিতে পারি। না এই উপরটা দিতে হবে। তো আপনারা এই চ্যাট জিপিটির মাধ্যমে হোক বা জিমিনির মাধ্যমে হোক আপনারা কি করতে পারেন, এটা লিখে নিতে পারেন, ঠিক আছে। এখানে আমরা এইখানে সে প্রাইমারি টেক্সটটা দিয়ে দিব। ওকে, এখানে সে আমি প্রাইমারি টেক্সটটা দিয়ে দিলাম। আর এখানে ওয়েবসাইটটা এখন নাই, আপাতত আমরা ওয়েবসাইট রেডি হলে তখন ওয়েবসাইট লিঙ্ক দিতে পারবো। এখানে আমরা কিওয়ার্ড দিতে পারি খিমার, হিজাব, কিডস, ঠিক আছে, তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা চাইলে আপনি এখানে চাইলে আপনি আপনার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। এখানে যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে আপনাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট থাকলে হোয়াটসঅ্যাপ দিতে পারবেন, ঠিক আছে। ওকে, এগুলোকে সিরিয়াল করে দিলাম, হ্যাঁ। তাহলে এখন দেখেন এটা আমরা যদি একটু প্রিভিউ করি, এবার এখান থেকে আমরা প্রিভিউ করি, এক্সপ্যান্ডে ক্লিক করি, এক্সপ্যান্ড থেকে এখানে ডেস্কটপ মোড বা মোবাইল মোড দেখেন। এই অ্যাডটা এভাবে যাবে এবং এখান থেকে সে ফলো দেওয়া শুরু করবে। এবং এখন আমার অ্যাডটা যখন রানিং হয়ে যাবে, রানিং হবে, তখন এখানে একটা বিষয় পড়ি, 1 বছর 2 বছর 10 বছর বাচ্চার জন্য অ্যাভেলেবেল, 1 মিনিটে রেডি। আচ্ছা ঠিক আছে, আমাদের অ্যাডটা যখন রানিং হয়ে যাবে, রানিং হতে কতক্ষণ লাগবে, 1 ঘন্টা সর্বোচ্চ লাগবে। 1 ঘন্টার মধ্যে অ্যাডটা রানিং। এখন এটা কিন্তু আমি রিয়েল অ্যাড দিয়ে ফেলছি, একদম রিয়েলভাবে অ্যাড দিয়ে দিচ্ছি, মানে আমি এখন বাস্তবেই আমি এই পেজে ফলো নিয়ে আসবো। এখানে ক্লিক করবো, এখন আমি সব কেটে দিলাম। এবার দেখেন এই অ্যাডটা হচ্ছে এটা, যেটা এই যে কিডসিয়া পেজ, এটাকে আমি এখান থেকে পিন করে নিব, মানে উপরে নিয়ে পাঠিয়ে দিব। এবার এখান থেকে আপডেট দিলাম, মানে আপডেট দিলাম রিফ্রেশ, এই যে এটা। এখন নো অ্যাডস লেখা আসে, একটু পরে এখানে লেখা আসবে ইন রিভিউ, এরপর লেখা আসবে অ্যাক্টিভ। প্রথমে নো অ্যাডস, এরপরে ইন রিভিউ, এরপর অ্যাক্টিভ। তো এখানে দেখেন আমাদের ডেলি বাজে $10। এখন এই অ্যাডটা যখন এখানে অ্যাক্টিভ চলে যাবে তখন আমাদের ফলোয়ার বাড়া শুরু হয়ে যাবে। তাহলে আমার বিজনেসটা কি, বিজনেস হচ্ছে কিডসদের প্রোডাক্ট, খেমার, হিজাব, জিলবাব, স্কার্ট, মানে বাচ্চাদের যা আছে সব বিক্রি। তাহলে আমি এখন ফলোয়ার আনতেছি কিসের, একই রকম বাচ্চাদের ছবি দিয়ে। এখানে আমি কার ছবি ইউজ করছি, আমি যেই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করব ঠিক সেই প্রোডাক্টের ছবি দিয়ে আমি ফলোয়ার নিয়ে আসবো। এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, আমার কথা কি বুঝছেন। যেই প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করব ঠিক সেম প্রোডাক্ট দিয়ে আমি কি করব, সেম প্রোডাক্ট দিয়ে আমি কাস্টমারকে আমার পেজে নিয়ে আসবো। তাহলে আমি যখন ফ্রিতে মার্কেটিং করবো তখনও আমার এঙ্গেজমেন্ট ভালো থাকবে, আর পেইড মার্কেটিংয়েও আমার এঙ্গেজমেন্ট ভালো থাকবে। তো আশা করি আজকে আমরা লাইভ প্র্যাকটিক্যালি কীভাবে পেজে ফলোয়ার বাড়াতো সেটা আমরা দেখে গেলাম ইনশাল্লাহ। এখন আমরা আপনাদেরও একই স্টেপে আগে যেতে হবে। তো আপনাদের যদি কারো কার্ড না থাকে, এখন আপনারা আজকে করতে ব্যাপারটা এমন না, আপনারা কয়েকদিন অপেক্ষা করতে পারেন, সমস্যা নাই, কয়েকদিন অপেক্ষা করতে পারেন, কার্ডটা ম্যানেজ করবেন। তো কার্ডের বিষয়টা বলি, আপনারা যদি আপনাদের যাদের কার্ড আছে তো আপনারা তো ব্যবহার করতে পারবেন, যাদের কার্ড নাই তারা পাসপোর্ট থাকলে, আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনারা বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে কার্ড নিতে পারেন, ডুয়েল কারেন্সি কার্ড। পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড দেয় না, হয় না, ঠিক আছে। শর্তই হচ্ছে পাসপোর্ট থাকতেই হবে, পাসপোর্ট থাকতে হবে। অনেকে আবার প্রশ্ন করে
মানে একটু ইয়ে হয়ে যায়, বুঝে না। আসলে না বোঝার কিছু নাই, পাসপোর্ট ছাড়া আপনি কোনো ব্যাংকে যাই লাভও নাই। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট করবেন, সাথে সাথে করে সাথে সাথেই পাসপোর্ট দিয়ে ডলার ইনভেস্ট করে নেবেন, অ্যাক্টিভ হয়ে গেলে আর কি। আচ্ছা, দ্বিতীয় হলো যদি কারো কার্ডের ব্যবস্থা করার সময় পাসপোর্টও নাই, তাহলে কি করবে? তাহলে সেক্ষেত্রে আমাদের এজেন্সি, আমরা যে এজেন্সির সাথে ডিল আছে, ওই এজেন্সি থেকে আপনাদের কার্ড ফ্রিতে ব্যবস্থা করে দিব আমরা। কী ব্যবস্থা করে দিব? একদম ফ্রিতে কার্ড ব্যবস্থা করে দিব। এখন এজেন্সি আপনার থেকে কিছু লাভ করবে, এই যে বিষয় আর কি। এজেন্সি সেহেতু একটা ব্যবসা করে, সে আপনার থেকে প্রতি ডলারে দেখা যাচ্ছে 5-6 টাকা লাভ করবে। তাই নিজের কার্ড হলে 5-6 টাকা আপনার সেভ হবে। আর যদি নিজের কার্ড না থাকে তাহলে অবশ্যই কিছু বাড়তি টাকা দিয়ে কিনে নিতে হবে। আর যদি আপনার পার্সোনাল নেটওয়ার্কে কারো পরিচিত মধ্য থেকে আপনার কার্ড নিতে পারেন, সেটাও কোনো সমস্যা না। বাট এক্ষেত্রে সহযোগিতা থাকলে অবশ্যই, সহযোগিতা লাগলে অবশ্যই আমরা সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। তো তাহলে আমরা প্র্যাকটিক্যালি বিজনেসে ঢুকে গেলাম। তো আপনারা যারা এখনও বাকি আছেন তারা কিন্তু ঢুকে যেতে হবে, উপায় নেই, ঢুকে যেতে হবে। ব্যবসা করলে ঢুকে যেতে হবে আমার সাথে সাথে, ঠিক আছে? যেহেতু আমি চ্যালেঞ্জ দিয়েছি ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিয়েছি, আমি আমার উপর ভরসা করি না। মানুষ কখনো, আমরা অনেক সময় বলি না যে নিজের উপর ভরসা রাখুন, টোটালি কুফুরি একটা কথা। এটা কি কথা? কুফুরি কথা। নিজের উপর কিসের ভরসা? আবার নিজের মানুষের কি কোনো ক্ষমতা আছে? আমি আমার উপর ভরসা রাখলে কি ফায়দা হবে বলেন? আমি যদি বলি আমি আমেরিকা যাবো বা অমুক সাঁতার দেশে যাবো, ভরসা আছে আমার উপর, আমি নিজের উপর ভরসা, আমি কি চাইলে আমি কি সাঁতার দেশে যেতে পারবো? যদি আল্লাহ আমাকে সাঁতার দেশে যাওয়ার সুযোগ করে দেয় তাহলে আমি যেতে পারবো। অতএব ভরসা থাকতে হবে কার উপর? আল্লাহর উপর, কোনো সৃষ্টির উপর নয়। তা আমি, মানুষ তো নিজে 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 একটা সৃষ্টি, তাই না? আশা করি বুঝতে পেরেছেন।